দর্শক, আওয়ামী লীগকে এক ধরনের নিষিদ্ধ করাই হয়েছে, তাদের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গণমাধ্যমে বলেছেন যে আওয়ামী লীগের পক্ষে ফেসবুকে কোনো পোস্ট দিলেও তাকে গ্রেপ্তার করা হবে, কোনো পোস্টে গিয়ে আওয়ামী লীগের পক্ষে কমেন্ট করলেও তাকে গ্রেপ্তার করা হবে। তার মানে হচ্ছে যে বাক স্বাধীনতা, আওয়ামী লীগ বিষয়ে বাক স্বাধীনতা পুরোপুরি থাকছে না। আপনি যদি বাক স্বাধীনতার কথা বলেন তাহলে বাক স্বাধীনতা থাকছে না। আবার সরকার তো বলতেই পারে যে যাদেরকে নিষিদ্ধ করা হলো তাদের বিষয়ে আবার বাক স্বাধীনতার ব্যাপার কি আসে। পৃথিবীর সব দেশেই, সব ক্ষেত্রেই, গণতান্ত্রিক দেশে বাক স্বাধীনতা একটা বড় বিষয়। কিন্তু সেই সব আলোচনার বাইরে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত সঠিক হলো নাকি ভুল হলো সেটা ইতিহাস আস্তে আস্তে হয়তো বিচার করবে। ইতিহাসে সেটি যেহেতু লেখা থাকবে, পর্যায়ক্রমে আমরা জানতে পারবো সরকারের সিদ্ধান্তটা সঠিক ছিল নাকি ভুল ছিল, আবেগে ছিল নাকি একগুঁয়েমি ছিল, সেগুলো আমরা বুঝতে পারবো। কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ক্ষেত্রে লাভটা কার হলো? লাভটা কি সরকারের হলো, এনসিপির হলো, নাকি আওয়ামী লীগের কিংবা শেখ হাসিনার লাভ হলো? এই আলোচনাটা সব থেকে বেশি হচ্ছে চতুর্দিকে। লাভটা আসলে কার হলো একটু যদি বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি যে শেষ পর্যন্ত কে লাভবান হলো এই সিদ্ধান্তে, সেই আলোচনাটাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম আওয়ামী লীগের কর্মকাণ্ডের উপরে নিষেধাজ্ঞা দেওয়ার ফলে লাভটা কার হলো? কেউ বলছেন এই লাভটা আওয়ামী লীগের হলো, তার চাইতেও বেশি হলো এই লাভটা শেখ হাসিনার। কিভাবে শেখ হাসিনার লাভ হলো? আলোচনায় উঠে আসছে যে রিফাইন্ড আওয়ামী লীগের যে তত্ত্ব দেয়া হচ্ছিল, যে তত্ত্ব নিয়ে অনেক আলোচনা হয়েছে সমাজে, যে রিফাইন্ড আওয়ামী লীগ করা হবে, সেখানে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিংবা নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি, যাকে কদিন আগে গ্রেপ্তার করা হলো, কিংবা সাবির হোসেন চৌধুরীদের নাম শোনা যাচ্ছিল। সেই রিফাইন্ড আওয়ামী লীগ হলে যেটা হতো সেটা হচ্ছে যে শেখ হাসিনার নেতৃত্বের বাইরে একটা আওয়ামী লীগ গঠন প্রক্রিয়া শুরু হতো, যেখানে শেখ হাসিনার নেতৃত্ব থাকতো না। সেটাই শেখ হাসিনা চাচ্ছিলেন না, এমন কথাও অনেকে বলেন। যারা শেখ হাসিনার সমালোচক তারা বলেন যে শেখ হাসিনা কখনোই চান না তাকে বাদ দিয়ে আওয়ামী লীগের নেতৃত্ব কেউ নিক, কিংবা কারো নেতৃত্বে আওয়ামী লীগ সামনে এগিয়ে যাক, এটা শেখ হাসিনাই চান না। শেখ হাসিনাকে নেতৃত্ব থেকে বাদ দেওয়ার কথা ছিল বলেই এই তত্ত্ব খুব একটা কাজে দেয়নি, কিংবা এই তত্ত্ব থেকে সরকারও বেরিয়ে এসেছে, যা প্রকারান্তরে শেখ হাসিনারই লাভ হয়েছে। শেখ হাসিনার যারা সমালোচক তারা বলেন যে শেখ হাসিনা যদি তাকে বাদ দিয়ে অন্য নেতৃত্বের কথা ভাবতেনি, তাহলে তো অনেক আগেই তার বিকল্প নেতৃত্ব তৈরি করতেন তিনি। শেখ হাসিনার বয়স এখন 78+, প্রায় 79 বছর। এই বয়সে তো তার দল চালানো কিংবা সরকার চালানোর সক্ষমতা থাকতে থাকতেই বিকল্প নেতৃত্বকে স্টাবলিশড করে যাওয়ার দরকার ছিল। অন্তত সর্বশেষ যে 5 বছর, সেই 5 বছরে কথাও ছিল যে 2018-র যে নির্বাচন, সেই নির্বাচনে তিনি হয় দলীয় পদ ছাড়বেন, তা না হলে প্রধানমন্ত্রী হবেন না, এরকম যে কোনো একটা থেকে অন্যটা আর একজনকে দেবেন। এরকম আলোচনাও আমরা শুনেছি যে তিনি প্রধানমন্ত্রিত্ব করবেন কিন্তু দলীয় পদ আর একজনকে দেবেন, এবং এই 5 বছরের মধ্যে তিনি এমন একজনকে তৈরি করে ফেলবেন যেন 2024-এর নির্বাচনে গিয়ে শেখ হাসিনা অবসর নিতে পারেন। তার নেতৃত্বে, তার বিকল্প যে নেতৃত্ব, সেই নেতৃত্বে আওয়ামী লীগ সামনে আসতে পারে। কিন্তু সেই দৃশ্য আমরা দেখিনি। 2024-এর ইলেকশনেও শেখ হাসিনাই নেতৃত্বে ছিলেন, এবং বিকল্প হিসেবে নেতৃত্ব কার কাঁধে আসবে সেরকম আলোচনাও হয়নি। অনেকে বলছিলেন যে তার কন্যা পুতুলকে নেতৃত্ব দেওয়া হবে, কেউ বলতেন জয়কে নেতৃত্ব দেওয়া হবে, কেউ বলতেন শেখ রেহানাকে নেতৃত্ব দেওয়া হবে, আবার কেউ আলোচনা করতেন যে শেখ হাসিনা এবং শেখ রেহানার মধ্যে পারিবারিক একটা দ্বন্দ্ব রয়েছে, সেই দ্বন্দ্ব নিয়েই আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে নানা রকমের সংকট তৈরি হচ্ছে। নানা আলোচনায় আমরা শুনেছি। শেষ পর্যন্ত শেখ হাসিনার বিকল্প নেতৃত্বে রিফাইন্ড আওয়ামী লীগের যে কথা উঠছিল, সেখানেও কিন্তু সরকার কার্যকরী ভূমিকা রাখেনি। অর্থাৎ শেষ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো। আওয়ামী লীগের নিষিদ্ধ করার ফলে
শেষ পর্যন্ত লাভটা হলো শেখ হাসিনার, এমন কথা, এমন মন্তব্য আবার করেছেন আওয়ামী লীগেরই সাবেক এমপি গোলাম মাওলা রনি। তিনি এক গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে এই যে সিদ্ধান্তটা হলো, এই সিদ্ধান্তের ফলে আগামীতে যদি আওয়ামী লীগ আবার ফিরে আসে, কখনো ফিরে আসে, তাহলে শেখ হাসিনার নেতৃত্বেই ফিরে আসবে, বিকল্প নেতৃত্বে ফিরে আসবে না। তার মানে হচ্ছে শেষ পর্যন্ত লাভটা শেখ হাসিনারই হলো এই নিষেধাজ্ঞার ফলে। অনেকের কাছে এই মন্তব্যটা হাস্যকর মনে হতে পারে, কিন্তু অনেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য হতে পারে। কারণ হচ্ছে যে শেখ হাসিনা বিকল্প নেতৃত্ব আদৌ চান কিনা, বিকল্প নেতৃত্ব চাইলে তিনি কি কি ব্যবস্থা নিতে পারতেন। এখন যখন আওয়ামী লীগের চূড়ান্ত পরাজয়ের সময়, আওয়ামী লীগ বাংলাদেশে তৃতীয়বারের মতো নিষিদ্ধ হলো। প্রথম নিষিদ্ধ হয়েছিল 1971 সালে মুক্তিযুদ্ধের প্রাক্কালে পাকিস্তানি সেনা শাসক, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। এরপর 75-এর জানুয়ারিতে বঙ্গবন্ধু নিজেই আওয়ামী লীগ বিলুপ্ত করে বাকশাল গঠন করেছিলেন। দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল। তারপরে 15 আগস্টের পরে সব ধরনের কার্যক্রম থেকে আওয়ামী লীগকে আবার বাকশাল সহ সব দল নিষেধ করা হয়েছিল, যদিও তখন আওয়ামী লীগ ছিল না, সেই কারণে তখনকারটা 3 নাম্বার হিসেবে ধরা হয় না। তৃতীয়বারের মতো 2025-এ এসে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ হয়ে গেল। এর আগের দুইবার, একবার পাকিস্তান শাসকরা নিষিদ্ধ করেছিল, একবার বঙ্গবন্ধু নিজেই বিলুপ্ত করেছিলেন, আর 2025-এ এসে তাদের কার্যক্রম বন্ধ করে দেয়া হলো। এই আলোচনার মধ্যেই গোলাম মাওলা রনির ব্যাপারটা বললাম। এই আলোচনা যখন চলছে তখন বিএনপির প্রসঙ্গ আসছে যে আওয়ামী লীগকে যে নিষেধ করা হলো, তাদের কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা দেওয়া হলো, এতে করে বিএনপির লাভ হলো নাকি বিএনপির ক্ষতি হলো, এই আলোচনাটা চরমভাবে আসছে। এই আলোচনাটা কিভাবে আসছে? এইভাবে আসছে যে আগামী নির্বাচন কবে হবে। বিএনপি চাইছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হোক। সরকার এক ধরনের মতামত দিচ্ছে যে ডিসেম্বর না হলেও 26 জুনের মধ্যে নির্বাচন হবে, কিন্তু বিশ্লেষকরা বলছেন আদতে 26 জুনের মধ্যে নির্বাচন হবে না। হবে না কেন? কারণ হচ্ছে যে আওয়ামী লীগের যে কার্যক্রম নিষেধাজ্ঞার ব্যাপারটা হলো এনসিপির নেতৃত্বে কয়েকটা ইসলামী দলের আন্দোলনের প্রেক্ষিতে শাহবাগে, যদিও বিপুল সংখ্যক লোকের যে সমাগম হয়েছে কিংবা ব্যাপক যে আন্দোলন হয়েছে তা নয়, অনেকে বলেছেন এটা সরকারি পৃষ্ঠপোষকতাতেই আন্দোলন হয়েছে, সেটা হতেই পারে, সরকারের কৌশল হতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু এনসিপির নেতৃত্বে কয়েকটি ইসলামী দলের জোটে যে আন্দোলনটা গড়ে তোলা হলো, সেই আন্দোলনের প্রেক্ষিতেই কিন্তু সরকার সাড়া দিল এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া হলো কার্যক্রমের ওপরে, যেখানে বিএনপির অবস্থান ছিল না, বিএনপির অংশগ্রহণ ছিল না। এই কারণেই অনেকে বলছেন যে আগামীতে নির্বাচন কেন্দ্রিক যখন ইস্যু আসবে, তখন যেহেতু এনসিপি এবং কিছু এই ধর্মভিত্তিক দলগুলো যারা কিনা আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবি তুলেছিল, তারা কেউই চায় না যে সংস্কারের আগে নির্বাচন হোক। তারা বেশিরভাগই চায় যে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস আরও 5 বছর অন্তত ক্ষমতায় থাকুন। তারা যেহেতু চায়, সেহেতু বিএনপিকে পাশ কাটিয়ে তারা আরেকটা গণ আন্দোলন তৈরি করতে পারবে, যেটা সরকারের কাছে গুরুত্ব বহন করবে, যেটা এই সময় আওয়ামী লীগ বিরোধী আন্দোলনটা সরকারের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়েছিল, যে কারণে আমরা দেখেছি যে সিটি কর্পোরেশনের রেইন স্প্রে ব্যবহার করা হয়েছে সেই গরম কাটানোর জন্য, শীতল স্পর্শ দেওয়ার জন্য, অর্থাৎ সরকার তাদেরকে সহযোগিতা করেছে। তখনও এনসিপির নেতৃত্বে ইসলামী দলগুলো একটা নতুন আন্দোলন গড়ে তুলবে, নির্বাচন আমরা চাই না, সংস্কার চাই, তার জন্য যদি আরও 5 বছর কিংবা 10 বছর সময় লাগে, ডক্টর ইউনূসকে সেই সময়টা দিতে চায়। সুতরাং বিএনপি এই যে আওয়ামী লীগকে বিএনপি ছাড়া নিষেধাজ্ঞা দেওয়া হলো, এতে সবথেকে বেশি ক্ষতিটা হলো বিএনপির, এই আলোচনাও অনেকে করেন। এই যদি বিএনপি রাজনৈতিকভাবে ভুগবে, এটা যদি বাস্তবতা হয়, তাহলে সেটা খুব মারাত্মক আকার ধারণই করবে। বিএনপির জন্য কী অবস্থা হবে? অনেকে বলেন যে বিএনপির এক ধরনের রাজনৈতিক বোকামির কারণে বিএনপি বারবার ধাক্কা খাচ্ছে, এবং এই ধাক্কাটা, সর্বশেষ ধাক্কাটা হবে নির্বাচন পিছিয়ে যাওয়ার ধাক্কা। তখন বিএনপি আদতে কিছুই করতে পারবে না। এনসিপির নেতৃত্বে ইসলামিক দলগুলো, কয়েকটি ইসলামিক দল যাদের ভোটের হিসাবে, যাদের বাংলাদেশে তেমন কোনো ভোট নেই, কিন্তু ঢাকায় জনসম
সমর্থন শো করার ক্ষেত্রে তারা সিদ্ধহস্ত। তারা সেরকম একটা আন্দোলন, শাহবাগ ব্লক করে একটা আন্দোলন, 2-3 দিনের আন্দোলন গড়ে তুললেই সরকার সেটাকে গুরুত্ব দেবে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে। এই আলোচনাটা রয়েছে। তার মানে যে আওয়ামী লীগকে বিএনপির অংশগ্রহণ ছাড়া যে নিষেধাজ্ঞা দিতে পারল সরকার, এর ফলে বিএনপি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে বিশ্লেষকরা মনে করেন। আবার আরেকটা আলোচনা রয়েছে যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে, স্থগিত করা হয়েছে এক অর্থে। সেই কারণে যেটা হবে সেটা হচ্ছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। এর আগে জামাতের নিবন্ধন বাতিল হওয়ার কারণে জামাত দাড়িপাল্লা প্রতীকে ভোট করতে পারেনি। আমরা দেখেছি বিএনপির সঙ্গে জোট করে জামাত ধানের শীষ মার্কা নিয়ে ভোট করেছে। আগামীতে কি আওয়ামী লীগকেও সেরকম পর্যায়ে দেখা যাবে, যখন বিএনপি রাজনৈতিকভাবে এক ধরনের শূন্যতা অনুভব করবে? তখন কি বিএনপি নির্বাচনে ব্যাকগ্রাউন্ডে, ব্যাক এন্ডে আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের আঁতাত করবে সামনের নির্বাচনী বৈতরণীটা পার হওয়ার জন্য? কারণ যদি নির্বাচন পিছিয়ে যায় তাহলে ততদিনে এনসিপি কিংবা ইসলামী শক্তিগুলো যদি অনেক বেশি শক্তিশালী হয়ে যায়, তখন ভোটের রাজনীতিতে বিএনপিকে বেশ হাড্ডাহাড্ডি লড়াই করতে হবে। সেরকম ব্যাপার ফেস না করার জন্য কি এরকম দৃশ্য আমরা দেখতে পাবো যে বাংলাদেশের বিভিন্ন আসনে আওয়ামী লীগের প্রার্থীরা ধানের শীষ প্রতীক নিয়ে বিভিন্ন জায়গায় ভোট করছে? অলিখিত একটা চুক্তি আওয়ামী লীগের সঙ্গে হচ্ছে যে এই আসনগুলোতে আওয়ামী লীগের লোককে নমিনেশন দেওয়া হবে, তারা ধানের শীষ নিয়ে ভোট করবে এবং ধানের শীষ নিয়ে ভোট করে সংসদে আসবে, যেন ক্ষমতাটা একেবারে নির্ঝঞ্ঝাট হয়। ক্ষমতায় আসতে, ধানের শীষ প্রতীক নিয়ে ক্ষমতায় আসতে বিএনপির কোনো সমস্যা না হয়। এই সবই আলোচনা, সবই মুখরোচক আলোচনা হতে পারে, বিভিন্ন বিশ্লেষকের বিশ্লেষণ এগুলো হতে পারে, কিন্তু বাস্তবতা কি সেটা আমরা বাস্তবতা ফেস করলেই বুঝতে পারবো। এই যে আলোচনা করলাম, এই আলোচনাটি কি আপনাদের কাছে মনে হয় যে অহেতুক আলোচনা কিংবা একেবারেই গুরুত্বহীন আলোচনা? এই আলোচনার কোনো বাস্তবতা নেই কিংবা এই বিশ্লেষণের কোনো বাস্তবতা নেই, নাকি আগামীর রাজনৈতিক বাস্তবতায় এই আলোচনাটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, প্রচণ্ড গুরুত্ব বহন করবে? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত, গুরুত্বপূর্ণ মতামত লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।